সরকারি কোনো বিশ্ববিদ্যালয়ের সিট আসলে ফাঁকা থাকে না। মানে এবছর দেখলাম যে রিপিটেড ভর্তি পরীক্ষার ডেটটা সবচেয়ে বেশি। আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশন ক্যান্ডিডেট ভাই বোনেরা, তোমরা যারা আসলে বিজ্ঞান বিভাগ থেকে এবছর বিভিন্ন জায়গায় অ্যাডমিশন পরীক্ষা দিবা, তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তোমরা হয়তো ইতিমধ্যে জানো যে কৃষিগুচ্ছের সার্কুলার কিন্তু প্রকাশিত হয়েছে। আমি বিভিন্ন ব্যস্ততার কারণে এত সময় মতো ভিডিও দিতে পারিনি, তারপরেও তোমরা দেখলাম যে আমার প্রিভিয়াস অনেক ভিডিওতে অনেক বিষয় নিয়ে প্রশ্ন করছো। সেই জন্য আমার কাছে মনে হলো যে কৃষিগুচ্ছের সার্কুলার সম্পর্কে একদম ওভারঅল কনসেপ্টটা তোমাদের দিই এবং তোমাদের মনের ভেতর থাকা যে কিছু প্রশ্ন, সে সকল প্রশ্নের সুন্দর মতো অ্যান্সার এবং ব্যাখ্যা দিয়ে দিব আমি। এতে করে তোমাদের ভিতর অনেক কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তাই সবাইকে অনুরোধ করবো ভিডিওটা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, এবং এরপরেও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, আমি সেটা যথাযথ অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিও শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ ইমন ইবনে তারিক, পড়াশোনা করছি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়। কিছুদিন আগেই কিন্তু কৃষিগুচ্ছর 2024-25 যে শিক্ষাবর্ষ, সেই শিক্ষাবর্ষটা ক্লোজ হয়ে যায় এবং নতুন করে 25-26 যে শিক্ষাবর্ষ, সেটা থেকে এগ্রিকালচার অ্যাডমিশনের সার্কুলারটা দেয়। এগ্রি সার্কুলার বলতে এখানে বাংলাদেশের যে 9টা কৃষি বিশ্ববিদ্যালয় আছে, সেই 9টা কৃষি বিশ্ববিদ্যালয় মিলে একযোগে একটা ভর্তি পরীক্ষা হয়। কৃষিগুচ্ছের আবেদন শুরু হবে 25 নভেম্বর থেকে এবং আবেদন শেষ হবে 15ই ডিসেম্বর পর্যন্ত। এবং কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা হবে 3 জানুয়ারি 2026 সালে এবং সময়টা দেওয়া আছে বিকাল 2টা থেকে 3টা। এই সময়টা নিয়ে আসলে অনেকে অনেক একটা কনসেপ্ট কাজ করতে পারে যে ভাইয়া এত কম সময় কীভাবে পড়াশোনা করব, এত কম সময়টা কেন, এতে আসলে ভালো কি মন্দ, ভালো মন্দ বা দেশের ছাত্রদের মানসিক অবস্থা আসলে বলা খুবই কঠিন। কারণ এবার ভর্তি পরীক্ষার ডেটগুলো এত তাড়াতাড়ি দিচ্ছে, এটা আসলে আমি যদি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট হতাম, আমারও নিজেরও আসলে এই প্রশ্নগুলো আসতো, আমার নিজেরও আসলে অনেক বেশি প্রেশারাইজ হতো। মানে এবছর দেখলাম যে রিপিটেড ভর্তি পরীক্ষার ডেটটা সবচেয়ে বেশি। একই দিনে অন্য আরও বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষা আছে। আমি তো একজন মানুষ, একই দিনে তো আমার 2 জায়গায় উপস্থিত হওয়া সম্ভব না। এ কারণে কিন্তু একটা বিশাল ঝামেলা হয়ে যায় বাংলাদেশের মানুষের ভিতরে, স্টুডেন্টদের ভিতরে, বিশেষ করে স্টুডেন্টদের ভিতরে সেটা হয়ে গেছে সকল জায়গার পরীক্ষা শেষ হবে, তারপর হচ্ছে আমরা এগ্রিকালচার অ্যাডমিশন পরীক্ষা দিব। মানে আমার হাতে ইজিলি 2 থেকে 3 মাসের মধ্যে সময় থাকবে। যদি আমি প্রিভিয়াস কোনো ভুল করে থাকি, সেই ভুলগুলো শুধরিয়ে নিয়ে আমি 2-3 মাস হাতে সময় পেয়ে এগ্রিকালচার একটা ভালো স্কোর করব। কিন্তু এখন বিষয়গুলো আসলে এগ্রিকালচারকে আলাদা ব্যাকআপ হিসেবে নেওয়ার সুযোগ নাই। অন্যান্য বিশ্ববিদ্যালয় পরীক্ষা যেমন গুরুত্বপূর্ণ, এগ্রিকালচারকে ঠিক সেইভাবেই নিতে হবে। বিগত সালগুলোতে আমি সার্কুলারের ভিডিও বানানোর পরও হাতে 2 থেকে 3 মাস সময় থাকতো, কিন্তু আজকে হাতের সময় খুব হলে মাত্র 40 দিনের মতো থাকবে। এই আগামী ডিসেম্বর মাস, তারপরে তো হচ্ছে ভর্তি পরীক্ষা। এই এগ্রিকালচার অ্যাডমিশনের কী গুরুত্বপূর্ণ বিষয়গুলো, এটা হচ্ছে আজকের ভিডিওতে আমরা জেনে নিব। আর কেউ যদি নতুন করে আবার প্রিপারেশন শুরু করতে চাও, সে যদি ভালোভাবে পড়াশোনা করে, এগ্রিকালচারকে ফোকাস করে পড়াশোনা করে, আমার কাছে মনে হয় যে এই যে এক মাস টাইম সে ভালোভাবে ইউটিলাইজ করলে অনেক ভালো একটা স্কোর করতে পারবে। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো। আমরা আসলে দেখবো যে আর কী ক্রাইটেরিয়ার কথা বলছে। সর্বপ্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে যে আবেদন যোগ্যতা কী। আবেদন যোগ্যতার ক্ষেত্রে বেশ কয়েকটা প্যারামিটার ব্যবহার করতে হয়। সেটা হচ্ছে যে অবশ্যই সে সায়েন্সের স্টুডেন্ট হতে হবে। সায়েন্স আর এগ্রিকালচারে আর কোনো বিভাগ থেকে পরীক্ষা দেওয়া যায় না, আর্টস না কমার্স না, কোনোটাই অ্যালাউ না। তারপর আবেদনের ক্ষেত্রে তোমার হচ্ছে এসএসসি সাল হতে হবে 21, 22, 23, আর ইন্টারমিডিয়েটের সাল হতে হবে তোমার 2024 এবং 25। 2024 দেখে আমরা কী বুঝতে পারতেছি যে এখানে তোমার হচ্ছে সেকেন্ড টাইম অ্যালাউ আছে। যারা হচ্ছে 2024-এ এসএসসি পাস করছে, 25-এ ইমপ্রুভ দিছে, তারাও কিন্তু কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে পারবে। এসএসসিতে ইন্ডিভিজুয়াল 4 পয়েন্ট পাইতে হবে, এইচএসসিতে ইন্ডিভিজুয়াল 4 পয়েন্ট পাইতে হবে, কিন্তু এই দুইটার যোগফল আবার 8.5 পাইতে হবে। আসলে এই বছর এইচএসসি রেজাল্ট দেওয়ার পরে আমরা ভাবছিলাম যে যেহেতু বেশিরভাগই রেজাল্ট তুলনামূলকভাবে খারাপ হয়েছে বিগত বছরগুলোর তুলনায়, কৃষিগুচ্ছতে এই রেজাল্টের ক্রাইটেরিয়াটা কমাতে পারে। দুর্ভাগ্য হলো সত্য, গত বছর যে ক্রাইটেরিয়া ছিল এইবারও সেম আছে। এবারও কৃষিগুচ্ছের ক্রাইটেরিয়া কোনো কিছু কমায় নেই। আরেকটা বিষয় বলি, যে পয়েন্টের যে সকল হিসাবপত্র সব কিন্তু তোমার হচ্ছে 4 সাবজেক্ট বাদ দিয়ে কীভাবে আসলে জিপিএ হিসাব করতে হয়, এই বিষয় সম্পর্কে কিন্তু আমার একটা ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে সেটা দেখে ধারণা নিয়ে নিতে পারো। এখানে পয়েন্টের ক্ষেত্রে একটা বিষয় বলে রাখা দরকার, যে এখানে যদি 2টা মিলে 8.5 পয়েন্ট, যদি কারো ক্রাইটেরিয়া এরকম হয় যে আমি এসএসসিতে জিপিএ 5 পাইছি, কিন্তু এইচএসসিতে জিপিএ পাইছি 3.5, দুইটা যোগ করলে তোমার 8.5 কিন্তু ঠিকই হচ্ছে, তাও কিন্তু তুমি কৃষিগুচ্ছ পরীক্ষা দিতে পারবে না। কেন? কারণ হচ্ছে এই যে এইচএসসিতে তোমার ন্যূনতম হচ্ছে 4 পয়েন্ট লাগতো, সেখানে তুমি পাচ্ছ 3.5, এই জন্য কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে না। এটাও কিন্তু এরপরে বুঝতে হবে। এরপরে হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা উল্লেখ করছে, এটা অনেকেই স্কিপ করে বা এটা নিয়ে আসলে সহজে প্রশ্ন আসে, তোমাকে ইন্টারমিডিয়েটে অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টা সাবজেক্টে তোমাকে পাস করতেই হবে। অনেকে মনে করে যে আমার এইচএসসিতে ম্যাথ তো ছিল অপশনাল, আমার তো বায়োলজি ছিল অপশনাল, আমি তো সেটাতে দুর্ভাগ্যক্রমে ফেল করে গেছি, তাহলে কি আমি পরীক্ষা দিতে পারবো কিনা? না, এটাতে আসলে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই। বাট তারপর সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আবেদন শুরু হওয়ার পরে কৃষিগুচ্ছের যে ওয়েবসাইট acs.edu.bd, এই ওয়েবসাইটে যে একবার ফর্ম ফিল আপ করার চেষ্টা করলো। যদি ফর্ম ফিল আপ হয়ে যায় তাহলে তো ফিয়ামিল্লাহ, ধুমায় প্রিপারেশন নেওয়া শুরু করো। এরকম হওয়ার ক্রাইটেরিয়া না মিললে ফর্ম ফিল আপ হওয়ার কথা না। যদি ভুল করে হয়ে যায়
তার মানে তুমি পরীক্ষা দিতে পারবা, তখন একটা ভালো কিছু করার একটা সুযোগ থাকে। এই যে এই 4টার ভিতরে অনেকে বলবে যে 4 সাবজেক্টে, অনেকে বলবে যে ভাই আমার 4 সাবজেক্টে ম্যাথ ছিল না, আমার কৃষি ছিল। এই সকল বিষয় নিয়ে এই যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন পড়বে, তোমাদের অ্যান্সার দিয়ে দেবো আমি, সকল প্রশ্নের অ্যান্সার ইনশাল্লাহ আমি দিয়ে দিব। এরপর আসা হচ্ছে কেন্দ্র আছে 9টা কৃষি বিশ্ববিদ্যালয় এবং সাব সেন্টার। কেন্দ্রের বিষয়ে তো কয়েকটা গুরুত্বপূর্ণ কথাবার্তা আছে, সেটা হচ্ছে 8টা পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই 9টা হচ্ছে তোমার মেইন কেন্দ্র। এইটার আন্ডারে অনেকগুলো সাব সেন্টার থাকতে পারে। যেমন আমি খুলনার কথা বলি, খুলনাতে কিন্তু 2টা হয়, একটা হচ্ছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে একটা কেন্দ্র থাকে, আর একটা হচ্ছে যে খুলনা বিশ্ববিদ্যালয়ে একটা উপকেন্দ্র থাকে। আমরা যেরকম সাবজেক্ট চয়েস দিই বিভিন্ন জায়গায়, ঠিক সেরকমভাবে ফর্ম ফিল আপ করার সময় এই 1 থেকে 9 পর্যন্ত চয়েস লিস্টে তোমার কেন্দ্র সিলেক্ট করতে হবে। তুমি চেষ্টা করবে তোমার বাসা থেকে যেটা কাছে সেটাতেই তুমি ফিল আপ করে দেওয়ার জন্য। যেমন আমি যতদূর জানি এবছর তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের পরীক্ষা আর হচ্ছে এই কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা একই দিনে। তো ডি ইউনিটের পরীক্ষা যদি সকালবেলা হয়ে যাবে, তুমি যারা আসলে চট্টগ্রামে পরীক্ষা দিতে যাবা তাদেরকে আমি বলবো যে সিভাসু যেটা আছে সেটাকে তোমরা ফার্স্টে রাখবা। এতে করে কি হবে, সকালবেলা তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিলা, বিকালবেলা তুমি হচ্ছে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা দিতে পারবা। কিন্তু তুমি যদি সেন্টার ঢাকা, ময়মনসিংহ বা খুলনা দাও, তুমি কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে আবার হচ্ছে কৃষিগুচ্ছ অ্যাটেন্ড করা সম্ভব না। তাই এই সকল বিভিন্ন বিষয়গুলো কনসিডার করে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। এই কেন্দ্র সিলেকশনের ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলে দিছে, কেন্দ্র তো 1 থেকে 9 পর্যন্ত সিরিয়াল করে দিতেই হবে, এবং যারা আসলে টাকা আগে পেমেন্ট করবে সেইটার ভিত্তিতে তারা আসলে কেন্দ্র চয়েস দিবে। এই জন্যই আমি সবাইকে বলবো যে তোমরা যারা আসলে কৃষিগুচ্ছে পরীক্ষায় দিবা, যাদের আসলে আবেদন ক্রাইটেরিয়া মিলবে, তারা চেষ্টা করো একদম শুরুর দিকেই ফর্মটা ফিল আপ করে নেওয়ার জন্য। এতে করে তুমি তোমার কাঙ্ক্ষিত কেন্দ্রটাই পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন তুমি ফর্ম ফিল আপ করছো হচ্ছে সবার শেষে, সিভাসুর কেন্দ্রে তোমার হচ্ছে টোটাল ধরলাম যে স্টুডেন্ট ধরার কথা ছিল 20,000 জন, তুমি সেই 20,000 জনের ভিতর নাই, তখন তোমার সিভাসু 1 নম্বর থাকা সত্ত্বেও তোমাকে কিন্তু সেখানে সেন্টার দিবে না। সেকেন্ড যে কেন্দ্রটা আছে সেখানে যদি আসন সংখ্যা ফাঁকা থাকে তখন কিন্তু সেটাকে তোমার পরীক্ষা কেন্দ্র দিবে। এই জন্য আমি বলবো যে তোমরা চেষ্টা করবা অতি দ্রুতই আসলে এই আবেদনটা করার জন্য। এবার আসবো যে টোটাল যে কৃষিগুচ্ছ হচ্ছে এটা আসলে টোটাল আসন সংখ্যা কত। টোটাল আসন সংখ্যা হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে 1006টি, গাজীপুরে হচ্ছে 510টি, শেরে বাংলাতে 705টি, সিভাসুতে 452, সিলেট কৃষিতে হচ্ছে 431, খুলনা কৃষিতে 150, হবিগঞ্জ কৃষিতে হচ্ছে 90টা এবং সর্বশেষ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে 82টা। এই সব মিলে তোমার এই বছরে 2025-26 শিক্ষাবর্ষে 3701টা হচ্ছে কৃষিগুচ্ছে আসন। এই 3701টার ভিতরে 3518 হচ্ছে জেনারেল স্টুডেন্টদের জন্য, 108টা হচ্ছে ফ্রিডম ফাইটারদের জন্য। এটা কিন্তু ফ্রিডম ফাইটার, এই ফ্রিডম ফাইটারের ক্ষেত্রে অবশ্যই কিন্তু মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে হতে হবে, ওই নাতিপতি ওইগুলা কিন্তু হবে না। 38টা তো তোমার হচ্ছে উপজাতির জন্য বা আদিবাসীদের জন্য, আর 37টা তোমার হচ্ছে যে স্পেশাল যেগুলা মানে প্রতিবন্ধী যে কোঠা তাদের জন্য হচ্ছে এই 37টা। গত বছরে টোটাল আসন ছিল হচ্ছে 3863। এই 3863টা আসনের ভিতরে তোমার 3659, 114, 47, 43 এই সকল আসন সংখ্যা ছিল যে উপরের ক্রাইটেরিয়া ভেদে। এবছর কিন্তু এই আসনগুলো নাই, তার মানে গতবারের তুলনায় এবছর কিন্তু ধরা চলে যে প্রায় 150 আসনের মতো কম আছে। এখানে আরেকটা বিষয় বলে রাখা দরকার, এই যে মুক্তিযোদ্ধা কোঠায় যে 108টা সিট আছে, এই যদি পর্যাপ্ত পরিমাণে কোঠা দিয়ে সিট ফিল আপ না হয় সেই সিটগুলো কিন্তু তোমার আবার হচ্ছে জেনারেল স্টুডেন্টদের ফিল আপ করবে। এই বিষয়টা আমার পার্সোনালি খুবই ভালো লাগে যে আমি আসন সংখ্যা ফাঁকা রাখবো কেন, আমি মেরিটের স্টুডেন্ট দিয়ে সেটা আসলে ফিল আপ করে দেবো। টোটাল আবেদন ফি লাগবে যে 1200 টাকা, এবং সেই সাথে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে যেহেতু তুমি পেমেন্ট করবা কিছু সার্ভিস চার্জ লাগবে। সেটা কত লাগবে ওইটা হচ্ছে যে এখনও ঠিকভাবে বলা যাচ্ছে না, তবে আমি যত জানি 1230 টাকা যদি তোমার আসলে অ্যাকাউন্টে থাকে আশা করা যায় যে অ্যাপ্লিকেশন করতে কোনো অসুবিধা হওয়ার কথা না। আসলে ভর্তি পরীক্ষার মেরিট লিস্ট তৈরি করা হয় কীভাবে, বা আমি যে ভর্তি পরীক্ষা দিচ্ছি কত মার্কে ভর্তি পরীক্ষা দিব, মান বন্টন থাকবে কীভাবে, মেইন প্রশ্নটা হচ্ছে এটা। টোটাল কৃষিগুচ্ছে মেরিটে আলোচনা করা হচ্ছে 150 মার্কের ভিতরে। 150 মার্কের ভিতরে এমসিকিউ থাকবে হচ্ছে 100 মার্ক, আর হচ্ছে এসএসসি জিপিএ স্কোর সেটাতে থাকবে 50 মার্ক। আমি ফার্স্টে এমসিকিউর দিকে আসি। এমসিকিউর যে 100টা মার্ক থাকবে তার ভিতরে হচ্ছে বোটানিতে 15, জুলজিতে 15, ফিজিক্সে 20, কেমিস্ট্রিতে 20, ম্যাথে 20 এবং ইংরেজিতে হচ্ছে 10। এই টোটাল 100 মার্কের এমসিকিউ ভর্তি পরীক্ষা হবে 3 জানুয়ারি 2026-এ। এই 100 মার্কের এমসিকিউ এবং সেই সাথে থাকবে জিপিএর সাথে 50 স্কোর। এই 50 স্কোরের ভিতরে তোমার এইচএসসিতে থাকবে হচ্ছে 25 মার্ক, আর এইচএসসিতে থাকবে তোমার হচ্ছে 25 মার্ক। এখন অনেকের প্রশ্ন থাকবে যে ভাইয়া এই 25, 25, 50 কীভাবে কাউন্ট করা হবে। আগে যে আমরা পয়েন্টটা দেখছি এটা কিন্তু হচ্ছে জিপিএ পয়েন্টের উপরে নির্ভর করছে, কিন্তু এখানে জিপিএ যে স্কোর এটা কিন্তু হবে তুমি এসএসসি এবং এইচএসসিতে কত মার্কস পাইছো সেই মার্কসের উপর। আবারও মনে করা দেই কৃষিগুচ্ছে কিন্তু সকল কিছু 4 সাবজেক্ট বাদ দিয়ে হিসাব করা হয়। এখানে 4 সাবজেক্টের যে মার্ক সেই মার্কটা থাকবে না, আর 4 সাবজেক্টে তুমি যে মার্কসটা পাইছো সেটাও কিন্তু এখানে তোমার হচ্ছে ইনক্লুড হবে না। যেমন আমি এটা বের করার একটা সহজ সিস্টেম বলে দিই, যদি আমার এর আগে এখানে ভিডিও করা আছে সেটাও দেখতে পারো আরও বিস্তারিত জানার জন্য, বাট আমি একটু শর্টে বুঝাই দিই যে ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে 4 সাবজেক্ট বাদ দিয়ে টোটাল মার্কস হচ্ছে 1100 মার্কসের ভিতরে তুমি কত পাইলা, তুমি যে মার্কসটা পাইছো সেই মার্কস ভাগ হচ্ছে 1100 গুণন 25, তুমি এখানে 24 পয়েন্ট 23 পয়েন্ট সামথিং একটা পাবা।
এই এইচএসসির ক্ষেত্রেও সেম, তুমি যে মার্কস পাইছো সেটা ডিভাইডেড 4 সাবজেক্ট বাদ দিয়ে টোটাল মার্ক কত সেটা গুণন 25, তাহলে দেখবো যে এখানে তুমি একটা মার্ক পাইছো 22 হোক 23 হোক 24 পয়েন্ট সামথিং হোক কিছু একটা মার্ক পাইছো, সব মিলে যোগ করলে তুমি হচ্ছে 46 47 48 পয়েন্ট সামথিং এরকম কিছুটা পাবা। সেই 48 পয়েন্ট সামথিংয়ের সাথে তুমি এমসিকিউ যত তুলবা এই দুইটা মিলে 150-এর ভিতর টোটাল হচ্ছে মেরিট হিসাব করা হবে। এরপরে হচ্ছে যে টপিক লেখার সাথে গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে যে কৃষিগুচ্ছে পাস মার্ক কত। পাস মার্ক হচ্ছে সেই মার্ক যে মার্কের উপরে পেলে তোমার একটা মেরিট লিস্ট আসতে পারে, যে মার্কের নিচে পেলে তোমার কোনো মেরিট লিস্টে প্রকাশ করবে না, তুমি কত তোমার পজিশন পাইছো সেটা প্রকাশ করবে না। তো বরাবরই কৃষিগুচ্ছে তোমার পাস মার্ক ধরা হয় হচ্ছে 40, এটা অনেক সময় যে 35 হয়, মানে এটা একদম আসলে ক্লিয়ার করে কোনো সার্কুলার বা কোথাও বলা নেই, এই জন্য হচ্ছে আমি এভাবে বললাম। কাটমার্কস কত এটা সম্পূর্ণ ডিপেন্ড করে যে প্রশ্নের উপরে, প্রশ্ন যদি সহজ হয় কাটমার্কসটা তুলনামূলক বেশি হবে, প্রশ্ন যদি কঠিন হয় কাটমার্কসটা তুলনামূলক কম হবে। আবার একটা বিষয় দেখো যে এখানে যদি দুইটা মিলে একটা রেজাল্ট তৈরি করা হয়, অনেক সময় এমসিকিউর একটা কাটমার্ক থাকে, স্টুডেন্ট ভিতরে জিপিএ কিন্তু আলাদা থাকে, দুইটার যোগফল মিলে কাটমার্কস একটু আলাদা হয়। তো এটা যেহেতু ডিপেন্ড করতে সম্পূর্ণ হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করতেছে, প্রশ্নের মান কেমন হচ্ছে এটার উপরে, এটা কিন্তু একদম এক্স্যাক্টলি বলা যায় না। তবে আমি যতদূর জানি যে তোমাদের এমসিকিউ এর মার্ক যদি 50+ থাকে আশা করা যায় যে একটা না একটা বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স পাওয়ার কথা। তোমাদের ভর্তি পরীক্ষার সকল কাজকর্ম কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন হবে, মাইগ্রেশন বলো, রেজাল্ট বলো, অ্যাডমিট কার্ড ডাউনলোড বলো, সকল কিছু কিন্তু এই ওয়েবসাইটেই প্রকাশ করা হবে। তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া শুরু করবে আগামী 27 ডিসেম্বর থেকে, তুমি ভর্তি পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে রাখতে পারবা। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যে এবছর নয়টা যে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা হচ্ছে লিড দিবে কে, সেটা দিবে হচ্ছে যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। কৃষিগুচ্ছ যখন প্রথম চালু হয় 2019 সালে, তার পরের বছর 2020 সালে কিন্তু এই সেম গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় তারা ভর্তি পরীক্ষা নিয়েছিল। তোমরা যারা আসলে কোশ্চেন ব্যাংক ফলো করবা তাদের কাছে কিন্তু 2020 সালে যদি প্রশ্ন দেখো তোমরা বুঝে যাবা যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে কেমন ধরনের প্রশ্ন পড়ে, কৃষিগুচ্ছের প্রিপারেশন কীভাবে নিতে হবে। বা তোমরা যদি চাও যে আগামী একটা মাস আমরা খুব ভালোভাবে পড়াশোনা করবো একটা ওয়েল অর্গানাইজড ওয়েতে, তোমরা চাইলে হচ্ছে আমাদের এক্সাম বেসে ভর্তি হতে পারো। আমাদের এক্সাম বেসের এই এক্সাম বেস কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা পর্যন্ত চলবে। এই তোমাদের সকলের কথা চিন্তা করে এক্সাম বেসে কোর্স ফি রাখা হয়েছে মাত্র 250 টাকা। তোমরা জানো যে একবেলা রেস্টুরেন্টে গেলে কিন্তু টাকা শেষ হয়ে যায়। তো এই সম্পর্কে বিস্তারিত সকল কিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমাদের যে কোনো প্রয়োজনে এই নাম্বারে তোমরা হচ্ছে নক দিবা, অথবা এই 250 টাকা এই নাম্বারে সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলেই আমরা বিস্তারিত তোমাদের রুটিন সহ যাবতীয় সকল কিছু দিয়ে দিবে ইনশাল্লাহ। তোমাদের ভর্তি প্রস্তুতি নেওয়ার জন্য যত প্রকার সাপোর্টিং ম্যাটেরিয়ালস লাগে সব কিছু দিয়ে দেওয়া হবে। আর আমাদের যে বিস্তারিত ব্যাখ্যা সহ সলভশিট আছে সেটা পড়লে আমি আশা করি যে তোমাদের অনেকাংশে কভার হয়ে যাবে। ইতিপূর্বে আমাদের এক্সাম বেস থেকে কিন্তু কৃষিগুচ্ছতে 200তম, 150তম, 700, 800 অনেক ভালো ভালো জায়গায় পজিশন করছে। মেডিকেল সহ জিএসটিতেও কিন্তু অনেক ভালো ভালো স্কোর আছে। তাই আমি তোমাদের এটুকু বলতে পারি, তুমি একটা তোমার অতিরিক্ত চর্চা হিসেবে আমাদের চাইলে এক্সাম বেসে যুক্ত হতে পারো। এরপর আসবো যে ভিডিওর সবচেয়ে কাঙ্ক্ষিত পার্টে, সেটা তো সচরাচর যে সকল জিজ্ঞাসা তোমাদের মনে থাকে সেই সকল বিষয় নিয়ে তোমাদের কিছু অ্যান্সার দিয়ে দেওয়ার জন্য। তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ভাইয়া কৃষিগুচ্ছতে সেকেন্ড টাইম এলাও আছে কিনা। যেহেতু আমরা দেখলাম যে এখানে 2024 সালে যারা পাস করছে তারাও ভর্তি পরীক্ষা দিতে পারবে, তার মানে বোঝায় যেখানে সেকেন্ড টাইম এলাও আছে। তারপরে যে প্রশ্ন সেটা হচ্ছে সেকেন্ড টাইমে কোনো মার্ক কাটা যায় কিনা। অনেকে আমরা জানি যে মেডিকেল বিগত সালে 5 মার্ক কাটা যেত, কিন্তু কৃষিগুচ্ছতে সেকেন্ড টাইমের জন্য একটা বড় সুযোগ এটা বলতে পারি যে কৃষিগুচ্ছ সেকেন্ড টাইম পরীক্ষা দিলে কোনো মার্কস কাটা যায় না। তুমি এমসিকিউ আর জিপিএ মিলে যে স্কোরটা পাবা সেটাই তোমার হচ্ছে একদম নেট মার্ক, এটাতে এক্সট্রা কোনো মার্ক কাটা যায় না। যেহেতু এখানে ম্যাথে 20 মার্ক আছে, স্বভাবত প্রশ্ন আসতে পারে যে এখানে ক্যালকুলেটর এলাও কিনা। না, এখানে ক্যালকুলেটর এবং ইলেকট্রনিক ডিভাইস কোনো কিছু এলাও না। পরীক্ষার হলে তুমি যে ঘড়ি নিয়ে যাবে অ্যানালগ ঘড়ি, সেটাও তোমাকে নিতে দেবে না, তোমাকে বাইরে রেখে পরীক্ষার ভিতরে ঢুকতে হবে। সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা পাস আছে কিনা, এই যে 100 মার্কের যে পরীক্ষা হবে এরকম কোনো নিয়ম আছে কিনা যে জুলজিতে 15-এর ভিতরে আমাকে 5 পাইতেই হবে। না, এখানে হচ্ছে সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা কোনো পাস নাই, টোটাল সার্বিক যে পাস সেটাই। আলাদা আলাদা কোনো জিপিএ রিকোয়ারমেন্ট আছে কিনা, না এখানে আলাদা আলাদা জিপিএর রিকোয়ারমেন্ট নাই। তারপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে আমার এইচএসসিতে অপশনাল সাবজেক্ট হিসেবে আমার ম্যাথ ছিল না, আমি আসলে এক্সাম দিতে পারবো কিনা। এখানে দেখো আমি ক্লিয়ারলি বলছি যেমন এইচএসসিতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই সকল বিষয়ে পাস করে আসতে হবে। এই সকল বিষয়ে তুমি যদি ফেল করো তাহলে তুমি কৃষিগুচ্ছ এক্সাম দিতে পারবে না। সেখানে যদি তোমার ম্যাথ সাবজেক্টই না থাকে তুমি তো কৃষিগুচ্ছে অ্যাপ্লাই করতে পারবে না। বুঝতে পারছো বিষয়টা? তার মানে এই 4টা সাবজেক্ট তোমাকে থাকতেই হবে। অনেকে বলবো ভাই আমার ম্যাথের পরিবর্তে ভূগোল ছিল, আমার ম্যাথের পরিবর্তে এগ্রিকালচার ছিল। এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং বিষয় যে ভাই আমি এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পরীক্ষা দিব, আমার এইচএসসিতে ম্যাথের পরিবর্তে এগ্রিকালচার ছিল, আমি এক্সাম দিতে পারবো কিনা। না, যেহেতু এখানে ম্যাথ উল্লেখ করে দিছে সরাসরি সার্কুলারে, তোমাকে ম্যাথ ছাড়া তুমি এক্সামে বসতে পারবে না। তারপর এখানে বলছে জিপিএ স্কোর কম, এক্সাম দেওয়া উচিত হবে কিনা। জিপিএ স্কোর বলতে বোঝাচ্ছি এই যে এসএসসি এবং এইচএসসি, এখানে তো 50 মার্ক, এই 50-এর ভিতরে অনেকে স্কোর কম থাকে। তো এই ক্ষেত্রে আসলে পরীক্ষা দেওয়া উচিত কিনা, যেহেতু দুইটা মিলে একটা মেরিট তৈরি করা হবে। আমি বলি কি, তোমার যদি আসলে এক্সাম দেওয়ার সুযোগ থাকে তুমি অবশ্যই এক্সাম অ্যাটেন্ড নিবা এবং ভালোভাবে প্রিপারেশন নিবা। এমন কিন্তু অনেকেই হয় যে ইন্টারমিডিয়েটে 4 সাবজেক্টে ফেল করে, কিন্তু তার ওভারঅল কিন্তু যোগফলটা অনেক ভালো, তার কিন্তু এইচএসসির মোট মার্কস অনেক ভালো,
সেও কিন্তু এক্সাম দিতে পারতেছে না। তোমার মোট মার্কসটা কম হলেও তুমি এটা ক্রাইটেরিয়া ফিল আপ করছো, তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা। তো যে পরীক্ষা দিতে পারতেছে না তার সাথে তুমি অবশ্যই সৌভাগ্যবান, এই জন্য তুমি পরীক্ষা দিতে পারবা। যেহেতু পরীক্ষা দিতে পারবা মানে আবেদন করতে পারবা, আশা করা যায় যে তুমি যদি একটা ভালো স্কোর করতে পারো এমসিকিউতে তাহলে তুমি চান্সও পেয়ে যেতে পারো। এখন তোমরা একটা বিষয় বলি, তোমরা যারা আসলে যে স্কোর নিয়ে ভয় পাচ্ছ যে আমার স্কোর কম, আমি আসলে চান্স পাবো কিনা, স্কোর নিয়ে আসলে ভয় পাওয়ার খুব একটা দরকার নেই। কারণ যে কৃষিগুচ্ছতে ফার্স্ট হবে তারাও কিন্তু স্কোর 50-এ 50 থাকবে না। এখানে একটা জিনিস দেখো, 50-এ 50 যদি আমি স্কোর পেতে চাই, এইচএসসিতে 25 পেতে হবে, এসএসসিতে 25 পেতে হবে। এইচএসসিতে 25 পাবো কখন? তখন আমি 1100-এর ভিতরে 1100 পাবো। একটা বোর্ড পরীক্ষায় যেখানে আমি 7টা সাবজেক্টের পরীক্ষা দিব, ওখানে আমার 1100 পাওয়া সম্ভব? ইজ ইট পসিবল? যে বাংলাদেশ ফার্স্ট হবে বোর্ড পরীক্ষায়, যে বাংলাদেশ ফার্স্ট হবে সে তো এখানে 1100 পাবে না। সে যদি 1100 না পায়, এখানে সে 25 নিশ্চয়ই পাবে না। যে কৃষিগুচ্ছ এক্সামে ফার্স্ট হবে তোমার সাথে তার ডিফারেন্স থাকবে খুব হলে 1, 2 বা সর্বোচ্চ 3 ডিফারেন্স হবে এই জিপিএ স্কোরের ক্ষেত্রে, যেটা তুমি হচ্ছে ইজিলি এই এমসিকিউতে ভালো করে ব্যাকআপ দিতে পারবা। বুঝতে পারছো? তাই জিপিএ স্কোর কমলে কারা আসলে ভয় পাওয়া উচিত না। তারপরের যে প্রশ্ন সেটা হচ্ছে যে ওয়েটিং কত দূর পর্যন্ত যায়, এটা আসলে ডিপেন্ড করে প্রশ্নের উপরে। এবং রিয়েল বাস্তবতাটা বলে, যখন প্রথম কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা হয় তখন কিন্তু ওয়েটিং মোটামুটি ভালোই গেছিল। তারপর থেকে ধীরে ধীরে কৃষিগুচ্ছের ওয়েটিং লিস্ট যাওয়া কিন্তু কম ছিল, দেখা যায় খুব হলে 1000 বা 2500 পর্যন্ত ওয়েটিং গেছিল। কিন্তু যখন থেকে ওই যে নিয়ম চেঞ্জ করা শুরু করছে, না আমরা কৃষিগুচ্ছ পরীক্ষা সবার পরে কেন নিব, আমরা আগে নিব, সেশন আমরা আগেই শুরু করব। যখন এই কাহিনী শুরু করছে, বিশেষ করে গতবার অফিসিয়ালি ভাবে তোমার হচ্ছে 3টা মাইগ্রেশন করার সুযোগ থাকে। এই মাইগ্রেশন হওয়ার পরে কতবার যে ওয়েটিং লিস্ট গেছে ভাই, সর্বশেষ তো আমি ভিডিও করছি হচ্ছে 11তম ওয়েটিং লিস্ট, 12তম ওয়েটিং লিস্ট, মানে শেষ পর্যন্ত কি যে স্টুডেন্ট টানতেছে, স্টুডেন্ট পাচ্ছে না, 2বার স্ট্যান্ডিং ভর্তি সিস্টেম দিছে। তো আমার কথা হচ্ছে কি যে এত আগে এক্সাম নিয়ে এরকম হ্যাডম দেখানোর কি দরকার ভাই? যেখানে তুমি অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয় আগে পরীক্ষা নিলা কিন্তু সেই সময় তুমি স্টুডেন্ট পাচ্ছ না, স্টুডেন্টের জন্য তোমাকে 11তম 12তম এত দূর মধ্যে ওয়েটিং লিস্ট আনছে। কি দরকার? স্টুডেন্টদেরও এই অ্যাডমিশন টাইমে এত প্যারা দেওয়ার কি দরকার? তারা একটু রিল্যাক্সে পরীক্ষা দিক ভাই। বাংলাদেশের স্টুডেন্টের মানসিকতা এটা সেট আপ হয়ে গেছে যে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা সময় পরে হবে। তুমি যদি এখন নিয়ম চেঞ্জ করে সেটা যদি আগে নিয়ে আসো তো এটা তো এরকম ঝামেলা হবেই। তো ওয়েটিং লিস্ট কত দূর পর্যন্ত গেছে এটা আসলে ডিপেন্ড করতেছে যে সেই বছর কোন সময় কি ভর্তি পরীক্ষা হচ্ছে না হচ্ছে, আর হচ্ছে স্টুডেন্টের চয়েসের উপরে। অনেকে দেখা যাচ্ছে যে রাজশাহী ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে অনেক ভালো ভালো সাবজেক্ট বাদ দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের টপ লেভেলের সাবজেক্টে পড়তেছে। অনেকের ক্ষেত্রে এরকমটা হয়ে থাকে যে সেই এগ্রিকালচারের যে মেরিটে সেটাতে সে হচ্ছে যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাইছে, কিন্তু তার জিএসটিতে স্কোর ভালো, সে কিন্তু অনেক জায়গার পিওর এগ্রিকালচার সাবজেক্টে পাইতে পারে, সে কিন্তু ডিভিএম পাইতে পারে, বা সে কিন্তু হচ্ছে যে কেমিস্ট্রি বা অন্য সাবজেক্ট পাইতে পারে। সে তার মেন কথা সে তার পছন্দের সাবজেক্ট পাইতে পারে, তখন কিন্তু এগ্রিকালচার থেকে তারা ইজিলি শিফট করে। তো এই হচ্ছে ওয়েটিং লিস্টের হিসাব। ওয়েটিং লিস্ট এক্স্যাক্টলি কত যাবে এটা আসলে কিন্তু ফুললি বলা যাচ্ছে না, এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে। তারপর হচ্ছে নেগেটিভ মার্ক, তারপরের প্রশ্ন সেটা নেগেটিভ মার্ক আছে কিনা। অবশ্যই প্রত্যেকটা ভুল অ্যান্সারের জন্য 0.25 করে নেগেটিভ মার্ক কাটবে। এবং তারপরের যে প্রশ্ন সেটা আছে যে যারা আসলে মাদ্রাসা বোর্ডের দাখিল থেকে এক্সাম দিতে পারবে কিনা। যারা দাখিল থেকে পাশ করে তারা কিন্তু হচ্ছে বিজ্ঞান বিভাগ হিসেবে ধরেই কিন্তু দাখিল থেকে পরীক্ষা দিতে পারবে। আমার এরকম অনেক জুনিয়র আছে যারা কিন্তু হচ্ছে মাদ্রাসা বোর্ডের স্টুডেন্ট ছিল, তারা কিন্তু মানে কৃষিগুচ্ছতে পড়াশোনা করতেছে। এখানে কিন্তু তারপরে এখানে আরেকটা পয়েন্ট লিখছে, সেটা হচ্ছে যে 4000 বাদে সকল কিছুর হিসাব। আসলে কৃষিগুচ্ছতে তোমার এখানে যে সকল জিপিএ, এখানে স্কোর, এখানে দেখে জিপিএ পয়েন্ট, এখানে দেখে জিপিএ, এখানে দেখে এসএসসি এবং এইচএসসি মার্কস, সকল কিছু 4 সাবজেক্ট বাদ দিয়ে হিসাব করা হয়। এতে করে দুটো সমস্যা দেখা যায়। অনেকে ধরো ম্যাথে ভালো, সে ম্যাথে এইচএসসিতে 100-তে পাইছে হচ্ছে তোমার 95, এই যে 95 পাইলো, এই 95 স্কোরটা কিন্তু তার টোটালি বাদ যায়। তখন কিন্তু এটা কিন্তু মোট নাম্বারের চেয়ে কিন্তু এটা কিন্তু আরও অংশ কমে যায়। আবার যারা এরকম যে না ম্যাথে কোনো মতো পাস করার দরকার, সে হচ্ছে 100-তে পাইছে 40, এই 40 মার্ক তো বাদ গেছে, এই 40 মার্ক বাদ দিয়ে আমার তাদের কোনো ক্ষয়ক্ষতি হয় না, তাদের জন্য একটু ভালো হয়। তো সকল কিছু হলে 4 সাবজেক্টের পয়েন্ট এবং 4 সাবজেক্টের মার্কস সব কিছুই বাদ দিয়ে আসলে কৃষিগুচ্ছতে হিসাব করা হয়। তারপর এখানে আসলে মাইগ্রেশন নিয়ে এত একটা বিস্তৃত বিষয় এবং এটা কীভাবে কাজ করে না করে এই সকল বিষয় চাইলে আলাদা একটা ভিডিও তৈরি করা যাবে। বাট আমি শর্টলি বলি যে কৃষিগুচ্ছতে সার্কুলার দিছে, সেখানে হচ্ছে আগেই বললাম যে 3টা মাইগ্রেশনের অফিসিয়াল মাইগ্রেশন ব্যবস্থা রাখছে। তারপরও যদি আসন সংখ্যা ফাঁকা থাকে তখন হচ্ছে পরবর্তীতে তারা আরও মাইগ্রেশন দিতে পারে সিট ফিল আপের জন্য। একটা বিষয় মনে রাখা দরকার, সরকারি কোনো বিশ্ববিদ্যালয়ের সিট আসলে ফাঁকা থাকে না। যেমন হচ্ছে যতজন উদাহরণ দিলাম গত বছরে কিন্তু তোমার হচ্ছে 11-12তম হচ্ছে ওয়েটিং লিস্ট গেছে, মাইগ্রেশন গেছে। আর মাইগ্রেশন কিন্তু হয় সবসময় নিচ থেকে উপরের দিকে। কেউ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তোমার এগ্রিকালচার পাইছে, সে চাইলে কিন্তু হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসতে পারবে না, কিন্তু একজন হবিগঞ্জের চান্স পাইছে, সে তার মেরিট এবং সাবজেক্ট চয়েস অনুযায়ী সে একটা সময় চাইলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসতে পারে। মানে মাইগ্রেশন হবে সবসময় হচ্ছে নিচ থেকে উপরের দিকে। ওখানে মাইগ্রেশনের যে সিস্টেমটা একবার যদি মাইগ্রেশন অফ করা সেটা কিন্তু আর চালু করা সম্ভব হয় না, তাই মাইগ্রেশন বিষয়টা জরুরি ভাই। আর যদি বলি যে ভর্তি প্রসেসটা কেমন, ভর্তি প্রসেসটা হচ্ছে আমি এক নজরে বলে দিই, সেটা হচ্ছে আবেদন করতে হবে, পরীক্ষা হবে, রেজাল্ট দিবে, এইটুকু হচ্ছে যে সার্কুলারে দেওয়া আছে এই ডেটগুলো।
এর পরবর্তীতে রেজাল্ট হওয়ার পরে সাবজেক্ট চয়েসের একটা দিন দিবে, সেই দিনের ভিতর সাবজেক্ট চয়েস দিতে হবে। সাবজেক্ট চয়েস দেওয়ার পরে সাবজেক্ট চয়েসের একটা রেজাল্ট দিবে, মানে সেদিন আসলে একজন স্টুডেন্ট তার ফ্যাকাল্টির নাম এবং ইউনিভার্সিটির নাম পাবে। 10,000 টাকা অনলাইনে পেমেন্ট করে তাকে ভর্তিটা কনফার্ম করতে হবে। ভর্তি কনফার্ম করার পরে তার যদি মনে হয় যে এটা আমার পছন্দ না, সে 10,000 টাকা পেমেন্ট করবে না, ওই সিটটা ফাঁকা থাকবে। 10,000 টাকা পেমেন্ট করার পরে তারপর হচ্ছে যারা পেমেন্ট করলো আসন সংখ্যা ফাঁকা আছে কিনা এইটা নিয়ে ওই দিন 2টা নোটিশ হবে। এক হচ্ছে যারা পেমেন্ট করছে ওইটার একটা, আর এক হচ্ছে কতটা আসন ফাঁকা আছে, সেই সকল আসনে হচ্ছে নতুন আরেকটা ওয়েটিং লিস্ট দিবে। এরকমভাবে 3টা মাইগ্রেশন ওয়েটিং লিস্ট চলতে থাকবে। তারপর হচ্ছে একটা চূড়ান্ত ভোটের ডেট দিবে, যে আসলে সকল অরিজিনাল কাগজপত্র লাগবে, এই যে এইচএসসির সার্টিফিকেট, কেউ যদি আসলে কোটা অ্যাপ্লাই করে সেই কোটার যে প্রয়োজনীয় কাগজপত্র, তারপর হচ্ছে যে পরীক্ষাটা দিবে, পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সাথে নিয়ে যেতে হবে, পাসপোর্ট সাইজের ছবি, এই সকল কিছু আসলে লাগবে সেদিন, মানে অরিজিনাল কাগজপত্র। তারপর হচ্ছে একেবারে মাইগ্রেশন হবে এবং সর্বশেষ একটা বিশ্ববিদ্যালয় তারা আসবে, তারপর ভর্তি ক্লোজ হয়ে যাবে। ভর্তি ক্লোজ হয়ে যাওয়ার পরে হচ্ছে ওরিয়েন্টেশন হবে। অনেক সময় আসন ফাঁকা থাকলে কিন্তু স্ট্যান্ডিং ভর্তির সিস্টেম দেয়। তো এইটা হচ্ছে কৃষিগুচ্ছের ফুল প্রসেস। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আশা করা যায় যে আমি তোমাদের অনেক কিছু শেয়ার করতে পারছি। এর ভিতরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় প্লিজ আমাকে জানিয়ে দিও। হাতে যেহেতু সময় কম, ভিডিও দেখে যা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানা দরকার তোমরা অলরেডি জানতে পারছো। এবার তোমরা কৃষিগুচ্ছতে পড়ার জন্য প্রিপারেশন শুরু করে দাও। আর যদি তোমার মনে হয় যে তুমি আমাদের এক্সাম বেসে আমাদের সাথে যুক্ত হবা, তাহলে হচ্ছে এই হোয়াটসঅ্যাপে নক দিও। এক্সাম বেসের ফি কিন্তু খুবই কম, মাত্র 250 টাকা। যেটা তোমরা জানো যে এই 250 টাকা দিয়ে আজকালকার কিছু হয় না বললেই চলে, বাট তোমরা তারপর চেষ্টা করো। যদি মনে হয় আমার জন্য দোয়া করো যেন আমি তোমাদের সঠিক দিক নির্দেশনা দিয়ে দিতে পারি। ম্যাথ ছাড়াও কৃষিগুচ্ছে কীভাবে চান্স পাওয়া যায়, একেবারেই চান্স পাওয়া সম্ভব কিনা, এই সকল বিষয়ে আগামীতে ভিডিও আসবে ইনশাল্লাহ। সেটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।